বছরেও চালু হয়নি খুলনা মোংলা পণ্যবাহী ট্রেন, হতাশ ব্যবসায়ীরা। সমস্যায় জর্জরিত জাহাজ নির্মাণ শিল্প। রাজনৈতিক পথ পরিবর্তনে পলাতক নৌযান মালিকরা। নানা সমস্যায় আর্থিক ক্ষতির মুখে দক্ষিণ পশ্চিম অঞ্চলের পোলট্রি শিল্প। ঋণ নিয়েও ঘুরে দাঁড়াতে পারছেন না খামারিরা। বন্ধ ৬ শতাধিক খামার, ভর্তুকির দাবি। শুষ্ক মৌসুমেও বুক সমান পানিতে তলিয়ে বসতঘর। চরম দুর্ভোগে ডুমুরিয়া আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। ভুল জায়গা নির্বাচনই ভোগান্তির কারণ। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। খুলনা মোংলা রেলপথে পণ্যবাহী ট্রেন চলা শুরু হয়নি 1 বছরেও। বিপুল অঙ্কের টাকা খরচ করে তৈরি এই রেলপথ দিয়ে মোংলা বন্দরে আমদানি করা পণ্য দেশের বিভিন্ন প্রান্তে কম খরচে পরিবহনের সুযোগ না মেলায় হতাশ ব্যবসায়ীরাও। যদিও রেল কর্তৃপক্ষ বলছে প্রস্তুতি শেষ পর্যায়ে, দ্রুত বিভিন্ন রুটে মোংলা থেকে পণ্য পরিবহন ট্রেন চালু হবে। আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদনে বিস্তারিত ছবি তুলেছেন আব্দুল হালিম। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পণ্য পরিবহন সহজ ও মোংলা বন্দরকে আরও গতিশীল করতে 2010 সালে খুলনা মোংলা রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। 4 দফায় মেয়াদ বাড়িয়ে এই রেলপথ নির্মাণ কাজ শেষ হয় 2023 সালে। 91 কিলোমিটার এই রেলপথে 9টি প্ল্যাটফর্ম, রূপসা নদীর উপর 5.13 কিলোমিটার দৈর্ঘ্যের রেল সেতু সহ 107টি ছোট সেতু ও 9টি আন্ডারপাস রয়েছে। তবে বিপুল অর্থ বিনিয়োগে গড়ে তোলা এই রেলপথ উদ্বোধনের পর চলতি বছর মাঝামাঝি থেকে একটিমাত্র যাত্রীবাহী ট্রেন বেনাপোল থেকে মোংলায় যাতায়াত করে। ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পরেও 1 বছরেও চালু হয়নি এ পথে পণ্যবাহী ট্রেন। সবাইকে একই টেবিলে বসে একই ছাতার নিচে বসে এটাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এইভাবে করব, এবং তাতে হয়তো কাউকে সাবসিডাইজ প্রাইসও দিতে হতে পারে। সেই ক্ষেত্রে এটা ভাইবেল করা সম্ভব। অর্থনীতিবিদরা বলছেন এই বিপুল বিনিয়োগকে অর্থনৈতিকভাবে লাভজনক করতে এবং একই সঙ্গে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক নতুন সম্ভাবনার দ্বার খুলতে পণ্যবাহী রেল চলাচলের উদ্যোগ জরুরি। লোকোমোটিভ সংগ্রহ করা, পাশাপাশি কন্টেনার ক্যারেজ এবং নর্মাল মালবাহী ক্যারেজগুলোকে সংগ্রহ করা, এটা যত বেশি করতে পারবো আমাদের এই লক্ষ্য অর্জনটা তত সহজ হবে। রেলওয়ে সূত্র বলছে কোচ, ইঞ্জিন আর লোকবল সংকটে নতুন রেলপথে পণ্যবাহী ট্রেন চালু হচ্ছে না। যদিও প্রকল্প সংশ্লিষ্টদের দাবি প্রস্তুতি শেষ পর্যায়ে, দ্রুতই এ পথে চলবে পণ্যবাহী ট্রেন। খুব তাড়াতাড়ি হয়তো আমরা এই বিষয়ে ফলাফল পাবো একাধিক ট্রেন চলার ব্যাপারে। বৈদেশিক ঋণ সহায়তায় নির্মিত এই রেল প্রকল্পটি বাস্তবায়ন করেছে 2 বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান L&T এবং ইরকন ইন্টারন্যাশনাল। 2461 কোটি টাকা ব্যয়ে নবনির্মিত এই রেলপথে এখনও পণ্যবাহী রেল চলাচল শুরু না হওয়ায় অর্জিত হচ্ছে না প্রকল্পের মূল উদ্দেশ্য। তাই এ অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা বাড়াতে দ্রুত এ পথে পণ্যবাহী রেল চালানোর দাবি সংশ্লিষ্ট সব মহলের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। ব্যবসায়িক মন্দা সহ নানা কারণে খুলনায় জাহাজ নির্মাণ ও সংস্কার শিল্পে অনেকটাই ভাটা পড়েছে। কাজ না থাকায় আর্থিক ক্ষতির মুখে ডকইয়ার্ড শিল্পের সঙ্গে জড়িত প্রায় 2000 শ্রমিক কর্মচারী। রাজনৈতিক পথ পরিবর্তনে গা ঢাকা দিয়েছেন নৌযান মালিকদের বড় একটি অংশ। সে সঙ্গে চোরের উপদ্রব, চাঁদাবাজি ও লোডশেডিংয়ে ভোগান্তিতে ডকইয়ার্ড মালিকরা। আব্দুল হালিমের ছবিতে বেল্লাল হোসেন সজলের রিপোর্ট। সাব্বির শিকদার দীর্ঘ 10 বছর ধরে নৌযান মেরামত শিল্পের সঙ্গে যুক্ত। তবে দীর্ঘ এ কর্মযাত্রায় বর্তমান সময়টাকে ক্রান্তিকাল হিসেবে দেখছেন তিনি। নিয়মিত কাজ নেই, তবু জীবিকার তাগিদে আঁকড়ে আছেন পেশা। আমার ফ্যামিলি আমার মাথার উপরে, ঠিক আছে, যার কারণে আমি এখান থেকে বেরো হইতে পারতেছি না। শুধু সাব্বির নন, নিয়মিত কাজ না পেয়ে অনেকেই এ শিল্প থেকে হারিয়ে গেছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ব্যবসায়িক মন্দাসহ নানা কারণে খুলনায় নৌযান মেরামত শিল্পে ধস নেমেছে। 4 মাস পর একটা ট্রিপ হয়, এখন কি এখানে কি আমি স্টাফ স্যালারি দেবো, না জাহাজ মেরামত করার জন্য যে একটা খরচা আছে সেই খরচাটা আমি জমাবো, যার জন্য মালিকরাই জাহাজগুলো সব বিক্রি করে দিচ্ছে। 3 ভাগের 2 ভাগই নাই, আমরা যারা আছি তাও সপ্তাহে 2 দিন 3 দিন কাজ হয়।
আমাদের এতে সংসার চালানো খুবই কষ্ট হয়েছে। আমরাও দেখা গেছে এক পর্যায়ে অন্য কাজে ঢুকে যাবো। রূপসা নদীর পার ঘেঁষে গড়ে ওঠা এসব ডকইয়ার্ডে জাহাজ, লঞ্চ, কার্গো, স্টিমার সহ বিভিন্ন নৌযান নির্মাণ, মেরামত ও আধুনিকায়ন করা হয়। বর্তমানে মোংলা বন্দরে সার ও কয়লার আমদানি কমে যাওয়ার পাশাপাশি রাজনৈতিক পট পরিবর্তনে নৌযান মালিকদের অনেকেই গা ঢাকা দেওয়ায় নৌপথে পণ্য পরিবহন কমেছে। সেই সঙ্গে চোরের উপদ্রব, চাঁদাবাজি ও লোডশেডিং এর ভোগান্তিতে ডকইয়ার্ড মালিকরা একটু দুর্বল হয়ে গেছে। যেসব জাহাজ মালিকরা রিপেয়ার না করে জাহাজ কাটিয়ে বিক্রি করে দিচ্ছে। জাহাজ কাটে কাটে মানুষ প্লেট রেখে চলে যাচ্ছে, তাও প্লেটও বিক্রি হচ্ছে না, মানে মিলওয়ালারা প্লেটও নিচ্ছে না লোডশেডিং এর কারণে। সরকার আমাদের ব্যাপারে যদি একটু সহানুভূতিশীল হয় তাহলে তো আমাদের এই শিল্পটা বেঁচে থাকবে। খুলনায় প্রায় 40টি ডকইয়ার্ড রয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি ও ব্যবসায়িক পরিস্থিতির উন্নতি হলে ডকইয়ার্ডগুলোতে আবারও প্রাণ ফিরবে, এমনটাই স্বপ্ন বুনছেন এই কাজের সঙ্গে নিয়োজিতরা। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। দফায় খাবার, মুরগির বাচ্চা, ভ্যাকসিন সহ ওষুধের দাম বাড়ায় আর্থিক ক্ষতির মুখে খুলনা অঞ্চলের পোলট্রি শিল্প। ব্যাংক, এনজিও সমিতি থেকে ঋণ নিয়েও ঘুরে দাঁড়াতে পারছেন না খামারিরা। একের পর এক লোকসানে গত এক বছরই বন্ধ হয়ে গেছে 6 শতাধিক মুরগির খামার। এই অবস্থায় শিল্পটিকে টিকিয়ে রাখতে কৃষি খাতের মতো ভর্তুকির দাবি সংশ্লিষ্টদের। আব্দুল হালিমের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। 6 মাস আগেও মুরগিতে পরিপূর্ণ থাকা খুলনার বটিয়াঘাটা উপজেলার এই খামারটি এখন খালি পড়ে রয়েছে। শুধু এই খামারটি নয়, পুরো জেলায় ছোট বড় 6 শতাধিক মুরগির খামার বন্ধ হয়ে গেছে গত এক বছরের মধ্যে। আর গত 5 বছরে পুরো বিভাগে প্রায় 10,000 মুরগির খামার বন্ধ হয়েছে, যার মধ্যে শুধু চুয়াডাঙ্গায় বন্ধ হয়েছে 7,000 খামার। খামারিদের দাবি, দফায় দফায় মুরগির খাবার, বাচ্চা, ভ্যাকসিনের দাম বৃদ্ধিতে প্রতিনিয়ত উৎপাদন খরচ বাড়ছে। সেই সঙ্গে অতিরিক্ত তাপ, বন্যাসহ নানা প্রাকৃতিক কারণে মুরগির মৃত্যু ঘটছে। দিন শেষে লাভ তো দূরে থাক, উঠছে না উৎপাদন খরচই। খাদ্যের যে দাম, লেবারের যে দাম, তারপরে কর্মচারীর যে মূল্য, এ দিতে গেলে আমাদের এতে বর্তমানে ব্যবসা করতে গেলে অনেক হিমশিম খাওয়ার প্রয়োজন। খাবার এবং ওষুধের ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নেয় না, এই জন্য আমরা খুবই ক্ষতিগ্রস্ত। ডিমের দাম কমে, ডিমের দাম কমে, কিন্তু খাদ্যের দাম কমালে তো আমরা পারি যাই, কিন্তু খাদ্যের দাম তো কমায় না। এদিকে পোল্ট্রি শিল্পকে টিকিয়ে রাখতে কৃষি খাতের মতো ভর্তুকি, মধ্যস্বত্বভোগী এড়াতে আলাদা মার্কেটের দাবি করে আসছেন ব্যবসায়ী নেতারা। খাদ্য খাবারে কিন্তু ভর্তুকি দেবেন সরকার, ডিজেলে দিচ্ছে, কৃষি ডিজেল সারে, তাহলে আমরা খাদ্য বাচ্চা কেন পাবো না? গবাদি পশু এবং হাঁস মুরগির খাদ্যে ভর্তুকি দেওয়া হোক, এ বিষয়ে আমরা সবসময় লিখছি এবং আশা করছি একটা পদক্ষেপ খুব শীঘ্রই আসবে। খুলনা বিভাগের 10 জেলায় নিবন্ধিত ছোট বড় পোল্ট্রি খামার চালু রয়েছে প্রায় 37,000। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঝিনাইদহে আছেন সহকর্মী লোটাস রহমান সোহাগ এবং চুয়াডাঙ্গায় আছেন সহকর্মী মাহফুজ মামুন। শুরুতেই সরাসরি যাচ্ছি সোহাগের কাছে। দফায় দফায় মুরগির বাচ্চা, ওষুধসহ খাবারের দাম বৃদ্ধি এবং কোম্পানি ও ডিলারদের কারসাজির কারণে ঝিনাইদহে দিন দিন কিন্তু লোকসানের সম্মুখীন হচ্ছে পোল্ট্রি শিল্পের যে খামারি তারা, এবং দিনের পর দিন এইভাবে লোকসানের সম্মুখীন হয়ে পুঁজি হারিয়ে কিন্তু অনেক খামার ইতিমধ্যে বন্ধ হয়েছে। নতুন করে যে খামারগুলো তৈরি হয়েছে তারাও কিন্তু খুব একটা লাভ করতে পারছে না। যে খামারিদের আসলে খামারের অভিযোগ করছে কোম্পানিগুলো যে বর্তমানে তাদের নিজস্ব কন্ট্রাক্ট খামারি তৈরি করছে বিভিন্ন উপজেলাতে, যার মাধ্যমে তারা নিজস্ব উপায়ে তারা কিন্তু খামারিদের সাথে মুরগির বাচ্চা উৎপাদন করছে, এবং যে কারণে ক্ষুদ্র খামারি যারা আছেন তারা কিন্তু লোকসানের সম্মুখীন হচ্ছেন। ক্ষুদ্র খামারিদের সাথে কথা বলেছি, তারা আসলে এমনটি জানিয়েছেন যে কন্ট্রাক্ট খামারি যারা আছে তারা কিন্তু যে দামে বাচ্চা পাচ্ছেন, ক্ষুদ্র খামারিরা কিন্তু তার থেকে 8 থেকে 10 টাকা বেশি দামে কিন্তু তাদের বাচ্চা কিনতে হচ্ছে। একইভাবে খাবারের দামও কিন্তু ক্ষুদ্র খামারিদের বেশি দামে কিনতে হচ্ছে। সেই সাথে মুরগির যখন বাচ্চা বিক্রির সময় আসছে সেই সময়টাই কিন্তু খামারেও কিন্তু কম দামে কিন্তু তাদের বাচ্চা বিক্রি করতে হচ্ছে তাদের। এবং এই যে কন্ট্রাক্ট ডিলার এবং ক্ষুদ্র খামারিদের মাঝে কিন্তু উৎপাদন খরচের কিন্তু একটা তারতম্য লক্ষ্য করা গেছে, যে কারণে ক্ষুদ্র খামারিরা কিন্তু অনেকেই কিন্তু ব্যবসা গোটাতে হচ্ছে বাধ্য হয়ে। আর ব্যবসায়ীরা আসলে খামারিরা বলছেন যে এই যে সিন্ডিকেট রোধ করতে পারলেই হয়তো বা এই পোল্ট্রির শিল্পের সুদিন ফেরানো সম্ভব হবে। জেলা প্রাণী সম্পদ অফিসার থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, জেলায় কিন্তু 6 উপজেলায় 1227টি ব্রয়লার
খামার, 64টি লেয়ার এবং 732টি সোনালী মুরগির খামার রয়েছে। এই খামারগুলোতে কিন্তু এর আগেও আমরা দেখেছি গত 1.5 থেকে 2 বছর আগে এই খামার কিন্তু অনেক খামার কিন্তু বন্ধ হয়েছে। কিছু কিছু খামার নতুন করে গড়ে উঠলেও কিন্তু যেই লাভটা তারা আশা করছে সেই লাভটা কিন্তু তারা করতে পারছে না। কারণ হিসেবে আসলে সেই একই কথা হয়ে যায় যে তারা সিন্ডিকেটের কবলে পড়ছে। তো আসলে এখানে যারা খামারি আছেন, সচেতন মহল আছেন, তারা মনে করছেন যে পোলট্রি শিল্পটাকে যদি পূর্বের অবস্থায় ফেরাতে হয় তাহলে তাদের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে শক্তিশালী একটা মনিটরিং সেল গঠন করতে হবে এবং খামারিদের সুরক্ষার জন্য কিন্তু তারা একটা কমিটি গঠন করতে হবে এবং তাদের এই কার্যক্রম দেখভাল করতে হবে। তো এই ছিল ঝিনাইদহের খামারিদের বর্তমান অবস্থা। চুয়াডাঙ্গাতে আছেন সহকর্মী মাহফুজ মামুন, আমরা এখন চলে যাচ্ছি সেখানে। মামুন। চুয়াডাঙ্গাতে আস্তে আস্তে বন্ধ হতে শুরু করেছে পোল্ট্রি শিল্পগুলো। পোল্ট্রি শিল্প বন্ধ হওয়ার কারণে উদ্যোক্তা এবং ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। প্রতিনিয়তই বন্ধ হচ্ছে চুয়াডাঙ্গা জেলার ছোট বড় পোল্ট্রি শিল্পের খামারগুলো। ব্রয়লার, লেয়ার ও সোনালী জাতের মুরগি চাষ করেন চুয়াডাঙ্গা জেলার খামারিরা। চুয়াডাঙ্গা জেলায় মোট খামার রয়েছে 14,700টির বেশি। এর মধ্যে 7,000 খামার বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার কারণে মানুষ অনেকেই ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ক্ষতির সম্মুখীন হওয়ার কারণে দিন দিন লোকসানের মুখে পড়তে হচ্ছে। বাড়তে শুরু করেছে খাবার, পোল্ট্রি মুরগির বাচ্চা, ওষুধ সহ প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। কয়েক বছরে কয়েক গুণ বেড়েছে ওষুধের দাম। ওষুধের দাম বাড়ার কারণেও পোল্ট্রি শিল্প ধ্বংস হওয়ার একটি মূল কারণ বলে জানিয়েছেন পোল্ট্রি শিল্পের মালিকরা, যার ফলে পোল্ট্রি শিল্পের মালিকরা আর পেরে উঠছেন না লোকসান দিয়ে। প্রতি বেজায় তাদের লোকসান গুনতে হচ্ছে হাজার হাজার টাকা, যার ফলে তারা আর পাচ্ছেন না। অনেকেই বেকার হয়ে পড়ছেন। যারা ঋণ নিয়ে এই পোল্ট্রি শিল্পের সাথে যুক্ত হয়েছিলেন তারাও আর সেভাবে ব্যবসায় ঘুরে দাঁড়াতে পারছেন না। আমি চুয়াডাঙ্গার পোল্ট্রি শিল্পের খামারিদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে একটি বাচ্চা 60 টাকা থেকে 70 টাকায় কিনতে হচ্ছে ব্রয়লার মুরগির সোনালী, এবং লেয়ারের একটি বাচ্চা 30 থেকে 40 টাকায় কিনতে হচ্ছে। একটি মুরগি পালন করতে 3 থেকে 4 কেজি খাবার লাগে, যার ফলে উৎপাদন খরচ একদিকে যেমন বেড়ে যায়, তেমনি যে খরচ হয় সেই খরচ তাদের পক্ষে তোলা সম্ভব নয়। একটি মুরগি বিক্রি করে মুরগির বাজার দামও তুলনামূলক অনেক কম। মুরগির বাজার দর কম হওয়ার কারণে লোকসানের মুখে পড়তে হচ্ছে খামারিদের। তাছাড়া ডিম উৎপাদনকারী খামার মালিকরাও ডিমের দাম নির্দিষ্ট সময়ে এক এক সময় এক এক রকম থাকার কারণে তাদেরকেও লোকসানের মধ্যে পড়তে হয়। ডিমের কারণেও মানুষ ডিম উৎপাদনও অনেক কমে গেছে জেলায়। ডিমের চাহিদা রয়েছে প্রতিদিন 2.5 থেকে 3 লাখের মতো, কিন্তু চুয়াডাঙ্গাতে বর্তমানে 1 থেকে 1.5 লাখ ডিম উৎপাদন হচ্ছে। জেলায় মাংসের চাহিদা রয়েছে প্রায় 6 থেকে 7 মেট্রিক টন, সেটাও কমে গেছে। যার কারণ পোল্ট্রি শিল্প বন্ধ হওয়াটাই মূল কারণ বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। পোল্ট্রি শিল্প বন্ধ হওয়ার কারণে জেলায় অনেক বেকারত্ব তৈরি হচ্ছে। আমি পোল্ট্রি সংশ্লিষ্ট যারা দোকানি আছে তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে প্রতিনিয়তই খাবার, পোল্ট্রি মুরগির বাচ্চা সহ অনেক সব জিনিসেরই দাম বাড়ছে, যার কারণে সমস্যায় পড়তে হচ্ছে খামারিদেরকে। তাদেরও কিছু করার নেই। কোম্পানি গুলো তারা সিন্ডিকেট করে জিনিসের দাম বাড়ানোর কারণে এই সমস্যা হচ্ছে বলে তারা জানিয়েছেন। আমি চুয়াডাঙ্গা প্রাণী সম্পদ অফিসারের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে খামারিরা যদি নিজস্ব পদ্ধতিতে খাবার যদি উৎপাদন করতে পারে তাহলে পরে কিছুটা হলেও লোকসান কমিয়ে আনা সম্ভব হবে, এবং লোক রেখে অনেকেই খামার দেখভালের কাজ করেন, সেখানেও অনেকটা লোকসান হয়, যার ফলে খামারিদের লোকসান কোনোভাবে কমানো সম্ভব নয়। এছাড়াও চুয়াডাঙ্গাতে একটি সরকারি মুরগির খামার রয়েছে, সেখান থেকে স্থানীয় খামারিদেরকে 12 টাকা দরে মুরগির বাচ্চা সরবরাহ করা হয়, যা চাহিদার তুলনায় অনেক কম হওয়ার কারণে অনেক খামারিকে কম করে মুরগির বাচ্চা তারা সরবরাহ করে। এই খামারটি যদি আধুনিকায়ন করা সম্ভব হয় তাহলে জেলায় যে মুরগির বাচ্চার যে চাহিদা এবং দাম অনেক বেশি থাকে, সেটা কম করা সহজ হবে বলে আমাকে জানিয়েছে মুরগির খামারের ম্যানেজার। এই ছিল চুয়াডাঙ্গা থেকে পোল্ট্রি শিল্পের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহে। দক্ষিণ পশ্চিম অঞ্চলের পোল্ট্রি শিল্প নিয়ে আলোচনা করতে খুলনায় আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। তার সঙ্গে যুক্ত আছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শরীফুল ইসলাম। সরাসরি যাচ্ছি সেখানে।
খুলনা অঞ্চলের পোল্ট্রি শিল্পের নানা সংকটের কথা আমরা শুনছিলাম, আমাদের প্রতিনিধিরা জানাচ্ছিলেন প্রতিনিয়ত উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন কিন্তু এই অঞ্চলের খামারিরা। তো এই বিষয়ে আসলে এখানকার যারা প্রাণী সম্পদ দপ্তর রয়েছে তারা আসলে কি ধরনের উদ্যোগ নিচ্ছেন, তাদের আসলে কি এই বিষয়গুলো আসলে জানেন কিনা সে বিষয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের এখানে আমরা যুক্ত হচ্ছি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শরীফুল ইসলামের সঙ্গে। শরীফুল, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু জানতে চাই যে আমরা প্রতিবেদনে দেখছিলাম যে খুলনা জেলায় 6 শতাধিক মুরগির খামার গত 1 বছরে বন্ধ হয়েছে। এছাড়া নানা সংকট রয়েছে, আর্থিক ক্ষতির মুখে তারা রয়েছেন। এই বিষয়গুলো আসলে আপনারা জানেন কিনা, খামারিদের সাথে আপনাদের যোগাযোগটা কেমন আছে? মুরগির খামারের কথা বলছিলাম। জি ধন্যবাদ। আসলে এটা আমাদের নলেজে আছে আর কি। বিগত এখন মুরগির খামার বন্ধ হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে একটা হলো যে একদিন বয়সে যে মুরগির বাচ্চা এখান থেকে 5-6 মাস আগে যে দাম ছিল এখন তার থেকে প্রায় দ্বিগুণ বেশি বেড়ে গেছে। একটা একদিন বয়সে মুরগির বাচ্চার দাম বেড়ে গেছে। খাদ্য মুরগির দিনে যে বিভিন্ন যে ভুট্টা সয়াবিন যে খাবারগুলো খায় খাবারের দাম বেড়ে গেছে। ভ্যাকসিন, ইলেকট্রিক বিল সবকিছু মিলে উৎপাদন খরচ বেড়ে গেছে। 2 নম্বর হলো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণ, যেমন কিছুদিন আগে যে বন্যা হলো এবং অতিরিক্ত গরম পড়লো, এই যে খরা, অত্যাধিক ঠান্ডা, অত্যাধিক গরম, বিভিন্ন ক্লাইমেটিক্যাল চেঞ্জের কারণগুলো আসলে তো চাষিরা বললেন। তো আসলে আপনারা জানার পর আপনাদের এর থেকে আসলে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়ে থাকে? আমাদের এখানে আমরা প্রাণী সম্পদ বিভাগ আমরা চেষ্টা করতেছি, আমরা এদেরকে যেরকম কৃষি বিভাগ অধিদপ্তর এখন বর্তমান যে ডিমের মূল্য বাড়ার কারণে তারা ভর্তুকির মতো ডিম দিচ্ছে, আমরা প্রাণী সম্পদের আমাদের বিভিন্ন প্রকল্প আছে, প্রাণী সম্পদ এই উন্নয়ন প্রকল্প বা অন্যান্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা এটা সরকারের কাছে আমরা উচ্চ মহলের কাছে আমরা এটা করতে চাচ্ছি যে ভর্তুকি মূল্য দিয়ে যাতে করে আমাদের খামারিরা যাতে করে প্রান্তিক যে খামারিগুলো ছোট খামারিগুলো কিভাবে তার খামারটা চালু রাখতে পারে, তাদের যদি খাবারের একটা ভর্তুকি মূল্য দেয়, হ্যাঁ, তাহলে তারা অনেকটা আসলে নিয়মিত প্রশিক্ষণ বা আধুনিক প্রযুক্তি ব্যবহারগুলো পায়। প্রশিক্ষণগুলো আমাদের প্রাণী সম্পদ ডিপার্টমেন্ট বিভিন্ন আমাদের প্রকল্পের মাধ্যমে বা আমাদের রাজস্ব বিভিন্ন বরাদ্দের মাধ্যমে আমাদের বিভিন্ন উপজেলায় জেলায় আমাদের নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম চালু আছে। একটা বিষয় হচ্ছে গিয়ে বলা হয় যে মধ্যস্বত্ব ভোগীরা আসলে মূল লাভটা নিয়ে যায়, এটি আসলে আপনারা জানেন কিনা? এটি আসলে কোনো তাদের একটা দাবি ছিল আলাদা একটি মার্কেটের। এটা একটা মেন কারণ আর কি, যত হাত বদল হয় তখন দাম বাড়ে। এজন্য আমরা যারা খামারিরা ডিম, দুধ, মাংস যারা উৎপাদন করে এরা সরাসরি যাতে একটা মার্কেটে বিক্রি করতে, এই ব্যাপারে আমাদের কিছুদিন আগে একটা আমাদের মন্ত্রণালয় অতিরিক্ত সচিব মহোদয় আসছিলেন। আমাদের খুলনা বিভাগে কিছু উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তার মধ্যে একটা প্রস্তাব আমার নিজেই ছিল যে আমরা খামারিরা তাদের উৎপাদন দ্রব্য যদি মানে মধ্যস্বত্বভোগীরা সরাসরি বিক্রি করতে পারে তাহলে দ্রব্যমূল্যের দাম কমবে, মানে ভোক্তারা কিনতে পারবে এবং খামারিরা ন্যায্য মূল্য পাবে। এক্ষেত্রে আলাদা মার্কেট করার জন্য একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এটা বাস্তবায়ন হলে আশা করা যায় এটা এই সমস্যার সমাধান। প্রকল্প কি বাস্তবায়নের পথে? বাস্তবায়ন কেবল উদ্যোগ, কেবল আমার প্রকল্প কেবল প্ল্যানিং গেছে আর কি, উদ্যোগ হবে ইনশাআল্লাহ, তাড়াতাড়ি হয়ে যাবে। আরেকটা বিষয় একটু জানতে চাইলাম যে ছোট খামারিরা প্রায় বলে থাকেন যে সিন্ডিকেট একটা বড় কারণ, অর্থাৎ বড় ব্যবসায়ীরা নানাভাবে ছোট ব্যবসায়ীদের আটকে রাখার ফলে তারা খামারিরা লাভবান হতে পারে না। এই বিষয়টা আপনার নজরে আছে কিনা, সেক্ষেত্রে আপনাদের করণীয় কিছু আছে কিনা? হ্যাঁ, এখানে আসলে বড় বড় যারা খামারি, যারা বিশেষ করে বাচ্চাগুলো দেখা যাচ্ছে, বাচ্চাগুলো তো এই বড় খামারিদের কাছ থেকে নিতে হয়। যারা হেসারির মালিক তারা আবার বড় খামারি, তারা এই দামগুলো তারা নিয়ন্ত্রণ করে থাকে। বড় বড় যে খামারিগুলো আছে, কিন্তু আমাদের বিশেষ করে খুলনা বিভাগে তেমন কোনো ভালো বড় হেসারি নেই, সব বাইরে থেকে অন্য বিভাগ থেকে আনতে হয়। হেসারি মালিকরা তারা বাচ্চাটা দাম বাড়ে, আবার তারা নিজেরাই বাচ্চা উৎপাদন করে, এই জন্য তারা দামটা তারাই আসলে নিয়ন্ত্রণ করে। আমরা যদি ছোট খামারিদেরকে আমরা যদি আমাদের প্রাণী সম্পদে আমাদের পরিকল্পনা আছে, আমাদের গভর্নমেন্ট যে খামারগুলো আছে এখানে আমরা যদি কমার্শিয়াল বার্ড করতে পারি ভালো, যে তাহলে এক্ষেত্রে আমাদের ওই সিন্ডিকেটটা অনেকটা আমাদের সরকারি খামারগুলোতে যদি আমাদের মুরগি উৎপাদন হয়, কমার্শিয়াল বার্ড আমরা উৎপাদন করতে পারি, আমাদের যে সরকারি জায়গা আছে ওখানে আমরা আরো উঁচু করে, তাহলে হয়তো এটা সমস্যা কিছু সমাধান হতে পারে। আর একটা বিষয় জানছিলাম যে এই যে খামারিদের যে সমস্যাগুলোর কথা আপনারা বারবার আশ্বস্ত করেন, কিন্তু এরপরও যে বন্ধ হয় না এবং আপনাদের বিরুদ্ধে তারা প্রায় অভিযোগ করেন যে ঠিকভাবে সহযোগিতাগুলো পান না, এই জায়গায় আসলে আপনাদের বলার কি আছে? সহযোগিতা আমাদের আসলে, আমরা তো সরকারি চাকরি করে, আমাদের সহযোগিতা যখন বিভিন্ন বরাদ্দ থাকে, সীমাবদ্ধ থাকে, বিভিন্ন উন্নয়নমূলক যখন প্রকল্প, এই যে একটা প্রকল্প কথা বললাম, এই প্রকল্পে যখন আমাদের পাস হবে তখন খামারিদেরকে ভর্তুকি মূল্য দেওয়া হবে। আমাদের এখন একটা চলমান প্রাণী সম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প আছে, এখানে মেনলি ডেইরি সাইডটাকে দেখা হচ্ছে, পোল্ট্রিও কিছু আছে আর কি। এবং উন্নয়নমূলক একটা প্রকল্প যখন হয় তখন প্রকল্প থেকে আমরা তাদের সুবিধাগুলো দিতে পারি আর কি। ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনছিলাম পোল্ট্রি শিল্পের যে সংকট রয়েছে খুলনা অঞ্চলে, সেসব নিয়ে আসলে এখানকার প্রাণী সম্পদ দপ্তর তাদের যে উদ্যোগ, সেই উদ্যোগের কথা বলছিলেন এবং তারা আশা করছেন যে এই উদ্যোগগুলো বাস্তবায়ন হলে খুলনা অঞ্চলের পোল্ট্রি শিল্প আবারও ঘুরে দাঁড়াবে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে পোল্ট্রি শিল্প নিয়ে সবশেষ।
খুলনা থেকে সহকর্মী রুবেল যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে। দেখছেন বিভাগীয় সময়, সঙ্গেই থাকুন। নির্মাণের 1.5 যুগ পেরিয়ে গেলেও চালু হয়নি ঝিনাইদহ ওরাল স্যালাইন কারখানা। অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে অবকাঠামো, যন্ত্রাংশ, আসবাবপত্র। স্বাস্থ্য বিভাগ বলছে অনুমোদন না পাওয়ায় শুরু হয়নি উৎপাদন। লোটাস রহমান সোহাগের রিপোর্ট, ছবি তুলেছেন সজিবুল ইসলাম। ঝিনাইদহ অঞ্চলের মানুষের পানির শূন্যতা পূরণ কিংবা ডায়রিয়ার চিকিৎসার অনুষঙ্গ হিসেবে জেলা শহরের মদনমোহন পাড়ায় নির্মাণ করা হয় ওরাল স্যালাইন কারখানা। 2005 সালের 22 অক্টোবর কারখানার নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হয় 2008 সালের 21 আগস্ট। অযত্ন অবহেলায় পড়ে আছে স্যালাইন ফ্যাক্টরিটি। ভবনের চারপাশ ভরে গেছে ঝোপঝাড়ে। বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ময়লা আবর্জনার স্তূপ। ফাটল দেখা দিয়েছে ভবনের দেয়ালে। অথচ কারখানাটি রক্ষা বা চালু করতে স্বাস্থ্য বিভাগের নেই কোনো উদ্যোগ। এতদিন ধরে জানতামই না যে এই জায়গাটা স্যালাইন ফ্যাক্টরি আছে। আজ পর্যন্ত কোনো কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি, বন্ধই পড়ে আছে। উৎপাদন যদি হতো তাইলে ঝিনাইদহের মানুষ স্যালাইন সংকট থেকে মুক্তি পেত। মেশিনপত্রও আসছে কিন্তু সেইগুলো অচল হয়ে যাচ্ছে। কারখানাটা বন্ধ থাকায় এখানে মাদকের আকারেই পরিণত হয়েছে। শুধুমাত্র বিএনপির উন্নয়নমূলক কর্মকাণ্ড বিধায় পরবর্তী সরকার এই স্যালাইন ফ্যাক্টরি আর চালু করেনি। তবে স্বাস্থ্য বিভাগের দাবি, অনুমোদন না দেয় এখনো চালু করা সম্ভব হয়নি কারখানাটি। দাপ্তরিকভাবে ওনাদের সাথে যোগাযোগ করেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের দৃশ্যমান কোনো কিছু, মানে ওইরকম ফলপ্রসূ কোনো কিছু আমরা পাই নাই। যোগাযোগটা অব্যাহত রাখবো, কিন্তু ওনারা দিবেন কিনা সেটা আসলে অধিদপ্তর বা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হবে। স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে 98,34,189 টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করে স্বাস্থ্য প্রকৌশলী দপ্তর। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। বিভাগীয় সময় আরেকবার। খুলনায় বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোরের 43তম বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে জাহানাবাদ সেনানিবাসে সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে এএসসি কোরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা অভ্যর্থনা জানান। পরে সেনাপ্রধান অফিসারদের উদ্দেশ্যে বক্তব্য দেন। এ সময় অধিনায়ক ও অফিসারদেরকে নিজ নিজ কর্মক্ষেত্রে দক্ষতা অর্জন সহ শৃঙ্খলার প্রতি আরও যত্নশীল হওয়ার নির্দেশনা দেন তিনি। শীত না আসতেই যশোরের প্রত্যন্ত এলাকায় খেজুরের রস ও গুড় সংগ্রহের প্রস্তুতি শুরু হয়েছে। ব্যস্ত সময় পার করছেন গাছিরা। তাদের দাবি, গাছের সংখ্যা কম হওয়ায় অধিকাংশ খেজুর গাছ থেকে রস আহরণ করা সম্ভব হবে না। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধা তথ্য নিয়ে রিপোর্ট। গ্রামীণ জনপদে শীত আসলেই শুরু হয় খেজুর গাছ থেকে রস সংগ্রহের প্রস্তুতি। যশোর অঞ্চলে শীতের আগমনী বার্তায় প্রস্তুত গাছিরা। প্রথমে ধারালো দা দিয়ে খেজুর গাছের মাথার সোনালী অংশ বের করেন তারা। এর 8 থেকে 14 দিন পর বাঁশের নল স্থাপন করা হয়। তার সপ্তাহখানেক পর শুরু হয় সুস্বাদু খেজুর রস সংগ্রহের কাজ। তবে গাছের সংখ্যা কম হওয়ায় বেশিরভাগ খেজুর গাছ থেকে রস আহরণ করা সম্ভব হবে না। বর্তমান প্রজন্ম কৃষিকাজে আগ্রহী না হওয়ায় এমন সংকট বলছেন গাছিরা। আমরা 3 জন গাছে মিলে 1000 খানিক গাছ হয়তো কাটতে পারি। গাছই পাওয়া যায় না, অর্ধেক গাছই পুড়িয়ে থাকে। 15 দিন পরে এই গাছের রস বেরোবে, তারপরে পাটালি বানাবো, বাজারে বেচবো। কৃষি বিভাগ বলছে প্রতি বছর প্রশিক্ষণের মাধ্যমে নতুন নতুন গাছই তৈরি করা হয়। গত কয়েক বছর ধরে প্রায় 400 জনকে গাছিকে আমরা প্রশিক্ষণ দিয়েছি কিভাবে নিরাপদ উপায়ে গুড় এবং রস সংগ্রহ করা যায়। কৃষি বিভাগের তথ্য মতে যশোরে 17,23,480টি খেজুর গাছ রয়েছে। সময় সংবাদ, যশোর। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 1 বছরেও চালু হয়নি খুলনা মোংলা পণ্যবাহী ট্রেন। হতাশ ব্যবসায়ীরা। সমস্যায় জর্জরিত জাহাজ নির্মাণ শিল্প। রাজনৈতিক পথ পরিবর্তনে পলাতক নৌযান মালিকরা। নানা সমস্যায় আর্থিক ক্ষতির মুখে দক্ষিণ পশ্চিম অঞ্চলের পোলট্রি শিল্প। ঋণ নিয়েও ঘুরে দাঁড়াতে পারছেন না খামারিরা। বন্ধ 6 শতাধিক খামার। ভর্তুকির দাবি। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গেই থাকুন সময়।